বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 8ই ডিসেম্বর, রবিবার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আপনাদের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আমার এই আলোচনাটি শুনবেন। একই সঙ্গে যারা আমার চ্যানেলে নতুন, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আমি আপনাদের এই অনুরোধের স্টক নিয়ে অবশ্যই আলোচনা করব। এছাড়াও যারা আমাকে নিয়মিত শোনেন তাদেরকেও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদেরও যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে সেটিও আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আজকে আর বেশি কথা বাড়াবো না। আজকে অনেকগুলো রিকোয়েস্ট রয়েছে আপনাদের, তার মধ্য থেকে আমি কয়েকটি রিকোয়েস্টকে বেছে বেছে আজকে আলোচনা করব এবং আগামী দিনে বাকি রিকোয়েস্টগুলো নিয়েও আমি আলোচনা করব। তো আজকে আমরা মার্কেটের যে বর্তমান অবস্থা সেখানে দেখতে পাচ্ছি মার্কেট 15 পয়েন্ট নেগেটিভ দিয়ে শেষ করে, এবং মার্কেটের যে ক্লোজিং সেটি হচ্ছে 5181, এবং আজকে মার্কেট আমরা ডে ওপেন হতে দেখেছিলাম 5193 এবং ডে লো যেটি ছিল 5146, অর্থাৎ 47 পয়েন্ট আমরা আজকে মার্কেট নেগেটিভ দেখেছিলাম। সেখান থেকে মার্কেট 5181 পয়েন্টে আজকে মার্কেট ক্লোজ করে, এবং আজকে মার্কেটের যে লেনদেন সেটিও আপনারা দেখতে পাচ্ছেন যে 293 কোটি টাকা আজকে মার্কেটের লেনদেন হয়েছে, যা গত দিনের তুলনায় প্রায় 42 কোটি টাকা কম। অর্থাৎ মার্কেটের যে লেনদেন সেটি কিন্তু দিনের পরে দিন কমে যাচ্ছে, এবং আজকে কিন্তু বেশ লক্ষণীয়ভাবে অর্থাৎ 293 কোটি টাকার ঘরে লেনদেন হয়েছে। এছাড়াও আমরা মার্কেটের যে গেনার লিস্ট সেটিও আপনাদেরকে একটু দেখাই। সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে মিরাকল ইন্ডাস্ট্রিজ, এটি জেড ক্যাটাগরির একটি শেয়ার, এবং বেশ কিছুদিন ধরে এই শেয়ারটি কিন্তু আমরা হল্টেড অবস্থায় দেখেছি। এছাড়াও সোনারগাঁও টেক্সটাইল, এটি নিয়ে আমি আমার চ্যানেলে আলোচনা করেছিলাম। মিরাকল ইন্ডাস্ট্রিজ নিয়েও আলোচনা করেছি, খুব রিসেন্ট আলোচনা, এক সপ্তাহ আগে আমি এই শেয়ারগুলো নিয়ে এইচআর টেক্সট, মুন্নু ফ্যাব্রিক্স, গোল্ডেন সন, এটি হয়তো 3-4 দিন আগে আলোচনা করেছি। দেশ গার্মেন্টস, তো আপনারা নিশ্চয়ই পাওয়ার গ্রিড নিয়ে আমি গতকালকে আমার চ্যানেলে আলোচনা করেছি। তো আমাকে যারা শোনেন এবং আমাকে যারা ভালোবাসেন তারা তাদের অনুরোধের স্টকই এইগুলো। তো আমি আলোচনা করেছি, যারা আমার চ্যানেলে আমাকে শুনছেন এবং আমাকে আজকে নতুন করে শুনবেন তারা অবশ্যই আমার পূর্বের আলোচনাগুলো একটু শুনলে আমার আলোচনা বুঝতে আপনাদের অনেক সুবিধা হবে। তো এছাড়াও আমরা আজকের যে সেক্টর বাই গেনার সেখানে কিন্তু টেক্সটাইল সেক্টরকে দেখতে পাচ্ছি। আজকে টেক্সটাইল সেক্টরের আমরা মুভমেন্ট দেখেছিলাম। সেখানে আজকে 23টি কোম্পানির প্রাইস আপ ট্রেন্ডে ছিল এবং 22টি কোম্পানির প্রাইস ডাউন ট্রেন্ডে ছিল, এবং অপরিবর্তিত ছিল 22টি। এছাড়াও ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মাসিউটিক্যালস, ফুড অ্যান্ড অ্যালাইড, এই সেক্টরগুলোতে আজকে সেক্টর বাই গেনার লিস্টে ছিল। এছাড়াও সেক্টর বাই ডাউন যেগুলো ছিল সেখানেও কিন্তু আমরা ইন্স্যুরেন্স সেক্টরকে দেখেছিলাম যে বেশ ভালো ডাউনে রয়েছে ইন্স্যুরেন্স সেক্টর। এছাড়াও ফার্মাসিউটিক্যালস এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এই শেয়ারগুলোর এই সেক্টরের শেয়ারগুলোর দ্বারা মার্কেট আজকে বড় নেগেটিভ হতে নেগেটিভ করতে সহায়তা করে। এছাড়াও আমরা আজকে যে সারা দিনের যে মার্কেটের প্যারামিটার সেটা যদি একটু লক্ষ্য করি, সেখানে আমরা 88টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 247টি কোম্পানির দাম কমেছে, এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে 60টি কোম্পানি। সেখানে আমরা মার্কেটের আপ যে 88টি কোম্পানির শেয়ার সেখানে আমরা দেখতে পাচ্ছি 22%, এবং আনচেঞ্জড অবস্থায় যেটি সেটি 15%, এবং ডাউন ট্রেন্ড যেটি সর্বোচ্চ 62.54%, মার্কেট আজকে এই ডাউন ট্রেন্ডে ছিল। তো এই হচ্ছে মার্কেটের সার্বিক পরিস্থিতি। তো এখন আমি আপনাদের অনুরোধে আজকে আপনাদের চার্টে নিয়ে যাই, একটু ইন্ডেক্স নিয়ে একটু আলোচনা করি। আমরা ইন্ডেক্সের কি অবস্থা সেটি একটু দেখে আসি। আমরা ইন্ডেক্সের যে অবস্থা সেটি আপনাদের তুলে ধরছি। আজকে মার্কেটের ইন্ডেক্সের যে ক্যান্ডেলটি সেটি নিয়ে প্রথমে আপনাদের সাথে আলোচনা করি। আজকের যে ক্যান্ডেলটি মার্কেট ক্রিয়েট করছে সেটি হ্যামার ক্যান্ডেল। এই হ্যামার ক্যান্ডেলটি আসলে আজকে একটি আশা জাগানিয়া আগামী দিনের জন্য, এবং আগামী দিনে মার্কেটে কি হবে সেটি যদি বলতে চাই তাহলে মার্কেট আগামী দিনে অবশ্যই পজিটিভ একটা রোল প্লে করবে ইনশাল্লাহ। মার্কেটের ক্যান্ডেল প্যাটার্ন অনুযায়ী সেটি বলে, এবং মার্কেটের যে অবস্থান ক্যান্ডেলের সেটি মার্কেট আগামী দিনে পজিটিভভাবে শেষ করবে, এবং আগামী দিন মার্কেট পজিটিভ থাকবে বলে আমি প্রত্যাশা করি, এবং মার্কেট একটি সাপোর্ট জোনে রয়েছে এবং এই সাপোর্টকে রেসপেক্ট করে আগামী দিন মার্কেট ঘুরে যাবে।
এছাড়াও মার্কেটের যে আমরা মুভিং এভারেজ সেটি দেখতে পাচ্ছি ৫,১৯৫ অবস্থান করছে এবং মার্কেটের যে আরএসআই সেটি ডাউন ট্রেন্ডে ৪৩.৮৫ এবং হিস্টোগ্রামের যে বার সেটিও কিন্তু ধূসর হয়ে আসে। তবে সবথেকে লক্ষণীয় যে বিষয়টি সেটি দেখেন আপনারা এমএসিডি অর্থাৎ এই অরেঞ্জ রেখার উপরে কিন্তু ব্লু রেখার অবস্থান করছে, অর্থাৎ এর আগে যখন আমরা দেখেছিলাম তখন কিন্তু অরেঞ্জ রেখা উপরে অবস্থান করছিল এবং ব্লু রেখা নিচে অবস্থান করছিল। সুতরাং সবকিছু বিবেচনায় আমরা যদি এই ক্যান্ডেলটি হ্যামার ক্যান্ডেলের একটি বর্ণনা আপনাদেরকে একটু এই বাজারে একটু দেখাই, তাহলে আপনারা এখানে ভালোভাবে বুঝতে পারবেন যে আপনারা এই ক্যান্ডেলটিতে একটু লক্ষ্য করেন যে ২৭শে আগস্ট এই ক্যান্ডেলটি, এই হ্যামার ক্যান্ডেল কিন্তু এখানে করে আমরা মার্কেটে আপ ট্রেন্ড দেখেছিলাম এবং পরপর ৩টা মার্কেটের কিন্তু আমরা গ্রিন ক্যান্ডেল দেখেছিলাম এবং এইখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানেও হ্যামার ক্যান্ডেল তৈরি করে এখানে কিন্তু মার্কেটে সে গ্রিন ক্যান্ডেল তৈরি করেছিল। সুতরাং হ্যামার ক্যান্ডেলের ক্ষেত্রে মার্কেটের একটা নিম্নমুখীর যে প্রবণতা সেটি কিন্তু স্টপ হয়ে যায়, অর্থাৎ হ্রাস পেয়ে আপ ট্রেন্ডে যাওয়ার একটা সম্ভাবনা, চরম ভালো সম্ভাবনা তৈরি করে। এইখানে যদি আমরা আবার জুনের ৩০ তারিখে দেখেন এখানে কিন্তু প্রায় ৬টি একটা হ্যামার ক্যান্ডেলের পর ৬টি গ্রিন ক্যান্ডেল তৈরি করে। সুতরাং এই ক্যান্ডেলের যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো আপনারা যদি আমি আরো একটু যদি দেখাই, এপ্রিলে দেখেন এখানেও কিন্তু সে ৩টি গ্রিন ক্যান্ডেল তৈরি করছে হ্যামার ক্যান্ডেলের পরে। সুতরাং আশা করা যায় যে আগামী দিনেও হয়তো এই আগামীকালকে এই হ্যামার ক্যান্ডেলের পরে মার্কেট আশা করি একটা পজিটিভ মুভমেন্টে যাবে এবং মার্কেটের লেনদেন স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে। মার্কেটের লেনদেন বৃদ্ধি পেলে অবশ্যই মার্কেটের এই পজিটিভনেস যে বিষয়টা সেটি অব্যাহত থাকবে। এই হচ্ছে মূলত মার্কেট এবং ইন্ডেক্স নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনছেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে তাহলে অবশ্যই সেটি আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আমি পরবর্তী সময়ে আপনাদের অনুরোধের স্টক নিয়ে অবশ্যই আলোচনা করব। এই হচ্ছে মূলত আজকের ইন্ডেক্স এবং আপনাদের মার্কেট নিয়ে আলোচনা। এরপরে আমি আপনাদের অনুরোধের স্টক নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি ওএল নিয়ে একটু আলোচনা করি। ওএল এর কি অবস্থা সেটি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। আজকে ওএল এর যে বর্তমান অবস্থা সেটি আমরা দেখতে পাচ্ছি। শেয়ারটির বর্তমান প্রাইস আজকে ৬ টাকা ৯০ পয়সা এবং শেয়ারটির ক্যান্ডেল প্যাটার্ন যেটি সেটি খুব বেশি একটা ভালো না, কারণ শেয়ারটি এখান থেকে আগামী দিনে পজিটিভ একটি মুভমেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেটি খুব বেশি না। আমার কাছে যেটি ক্যান্ডেলের এবং তার যে লাইফ সার্কেল সেটি দেখে যেটি মনে হচ্ছে যে আগামী দিনে বাজারে এই শেয়ারটি অর্থাৎ অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড এই শেয়ারটি হয়তো 10 পয়সা থেকে 20 পয়সার একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো। সেক্ষেত্রে অবশ্যই এই শেয়ারটির ভলিউম গেইন করতে হবে এবং বাজার পরিস্থিতিটাও পজিটিভ মুভমেন্টে থাকতে হবে। আজকে শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি ১,৩৩,০০০ ভলিউম করেছে এবং সেখানে শেয়ারটির কিন্তু ভালো বাই প্রেসার ছিল এবং শেয়ারটি আজকে বাই প্রেসারের কারণে শেয়ারটি কিন্তু প্রাইস খুব বেশি ডাউন ট্রেন্ডে যায়নি এবং এইখানটাতে কিন্তু শেয়ারটি এই অলিম্পিক অ্যাক্সেসরিজ একটি সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে এবং এই শেয়ারটির যে ইয়ারলি হাই সেটি আপনারা সকলেই জানেন 23 টাকা 50 পয়সা এবং ইয়ারলি যে লো সেটি কিন্তু 6 টাকা। তো শেয়ারটির রেকর্ড ডেট যেটি ছিল 21শে নভেম্বর সেটি সে শেষ করেছে এবং এই বছরে শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের ক্যাশ ডিভিডেন্ড বা স্টক ডিভিডেন্ড এ ধরনের কোনো কিছু দেয়নি এবং শেয়ারটির যে পি রেশিও সেটিও নেগেটিভ এবং ফার্স্ট কোয়ার্টার যে ইপিএস সেটিও শেয়ারটি নেগেটিভ এসেছে। তো সুতরাং আমরা এই শেয়ারটির বিষয়ে যদি আপনাদেরকে বলি যে তার প্রাইস অ্যাকশন এবং বর্তমান পরিস্থিতি কি সেটি যদি বলি, তাহলে শেয়ারটির আরএসআই ডাউন ট্রেন্ডে এবং সে নিম্নমুখী প্রবণতার দিকে রয়েছে এবং তার যে হিস্টোগ্রামের বার সেটিও গত দিনের তুলনায় ধূসর হয়ে আসে। তবে সে গত দিনের তুলনায় আজকে ভলিউম বেশি করছে। গত দিনে শেয়ারটি আমরা ৭৮,০০০ ভলিউম, হ্যাঁ ৭৭-৭৮,০০০ ভলিউম দেখেছিলাম এবং আজকে শেয়ারটি সেখানে ১,৩৩,০০০ ভলিউম করেছে। এছাড়াও শেয়ারটির যে হিস্টোগ্রামের বারটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেটিও ধূসর এবং ছোট, ছাড়াও এমএসিডি একেবারে প্রায় মুখোমুখি অবস্থানে চলে আসছে। সবকিছু মিলিয়ে শেয়ারটির মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটির আমরা সেল সিনারি দেখতে পাচ্ছি। তবে আগামী দিনে শেয়ারটি
7 টাকা বা 7 টাকা 10 পয়সা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখতে পাবো, এবং শেয়ারটি যদি 7 টাকা 30 পয়সার এই লেভেলটাকে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে শেয়ারটির প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেক্ষেত্রে শেয়ারটি হয়তো আমরা 7 টাকা 80 পয়সা থেকে 8 টাকা এই লেভেলটিতে আমরা এই অলিম্পিক অ্যাক্সেসরিজকে দেখতে পাবো। অলিম্পিক অ্যাক্সেসরিজের যেই টোটাল শেয়ার সেটি কিন্তু অনেক বেশি, সাধারণ বিনিয়োগকারীদের প্রায় 9-10 কোটির মতো প্রায় পাবলিক হোল্ডিং, এবং ইনস্টিটিউট যে হোল্ডিং সেটি কিন্তু 2,89,00,000 এবং ডাইরেক্টর হোল্ডিং রয়েছে 4,38,00,000। সুতরাং এই শেয়ারটিতে এখন পাবলিকের হাতেই অধিকাংশ শেয়ার রয়েছে, এবং এই শেয়ারটির প্রাইস অ্যাকশন হতে হলে অবশ্যই শেয়ারটির ভলিউম গেইন করতে হবে। তো এই হচ্ছে মূলত ওয়েল নিয়ে আমার, অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে এটি একটি সেন্ট্রাল ফার্মা নিয়ে একটা রিকোয়েস্ট রিয়েল, আমরা তো একটু সেন্ট্রাল ফার্মার অবস্থান দেখে আসি। সেন্ট্রাল ফার্মা একটা সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে একবারে, শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি যে, এবং শেয়ারটি তেমন কোনো প্রাইস অ্যাকশন নাই। শেয়ারটির ইয়ারলি লো ছিল 7 টাকা 90 পয়সা, এবং এই শেয়ারটির যে ক্যাটাগরি সেটি হচ্ছে জেড ক্যাটাগরিতে শেয়ারটি এখন বর্তমান অবস্থান করছে, এবং এই শেয়ারটির যে ইয়ারলি ইপিএস সেটি পজিটিভ আসে, এবং ফার্স্ট কোয়ার্টার যে ইপিএস সেটিও পজিটিভ আসে, কিন্তু শেয়ারটির যে পি রেশিও সেটি কিন্তু ভালো না। এর আগে আমি এই শেয়ারটি নিয়ে মানে খুব বেশি না, এই গত সপ্তাহে এই সেন্ট্রাল ফার্মা নিয়ে আলোচনা করেছিলাম, এবং আপনাদেরকে এটিও বলেছি যে এটি কিন্তু একটি সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাবে। যারা আমার এই আলোচনা শুনেছেন তারা নিশ্চয়ই এই বিষয়টি লক্ষ্য করেছেন। তো এটি এখন কিন্তু সেই সেন্ট্রাল ফার্মা কিন্তু এখন কি বলে যে সাইডওয়েজ মুভমেন্টের মধ্য দিয়েই যাচ্ছে। সুতরাং এই শেয়ারটির আমরা আজকের যে অবস্থা দেখলাম সেখানে কিন্তু শেয়ারটি আজকেও ডাউন ট্রেন্ডে রয়েছে, এবং তার যে ক্যান্ডেল প্যাটার্ন সেটি কিন্তু ভালো না, অর্থাৎ সে আরো ডাউন ট্রেন্ডে যাওয়ার জন্য একটি প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ এই শেয়ারটি হয়তো আমরা 7 টাকা 40 পয়সা এই লেভেল থেকে 7 টাকা 50 পয়সা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখতে পাবো, এবং এই শেয়ারটির যে ইয়ারলি হাই সেটিও আমরা জানি যে 35 টাকা 60 পয়সা ছিল এই শেয়ারটির ইয়ারলি হাই, এবং ইয়ারলি যে লো সেটি 7 টাকা 90 পয়সা। শেয়ারটির সব থেকে যে বড় সমস্যা সেটা হচ্ছে শেয়ারটিতে এখন ভালো কোনো মুভমেন্ট নাই, একই সঙ্গে শেয়ারটির ক্যাটাগরি চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ জেড ক্যাটাগরিতে রয়েছে শেয়ারটি। সাধারণ বিনিয়োগকারীদের ক্যাশ ডিভিডেন্ড বা স্টক ডিভিডেন্ড, কোনো ধরনের ডিভিডেন্ড কিন্তু শেয়ারটি দেয়নি। এছাড়াও এই সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল সেক্টরের এই শেয়ারটিকে যদি আমরা একটু আপনাদেরকে দেখাই, পূর্বে তার যে প্রাইস অ্যাকশন কেমন ছিল সেটি যদি আপনাদের দেখাই তাহলে আপনারা এই শেয়ারটি সম্পর্কে বুঝতে পারবেন। আমরা যদি এই 23 সালের এই দিকটাতে আপনাদেরকে একটু দেখাই, আর একটু যাই, হ্যাঁ, এই 23 সালের এই সাইডে আপনারা দেখেন এই শেয়ারটির প্রাইস কিন্তু 10 টাকা 11 টাকা ছিল জুনের মাঝামাঝি সময়। তো পরবর্তীতে এই শেয়ারটির কিন্তু হাই ছিল যে ইয়ারলি সেটি ছিল 16-17 টাকা, এবং পরবর্তীতে আবার সে ডাউন ট্রেন্ডে এসে ভলিউম ছিল না শেয়ারটিতে, একটা প্রাইজে ছিল। পরবর্তী হঠাৎ করে এই শেয়ারটিতে একটা আপ ট্রেন্ড হলো, এবং সেই আপ ট্রেন্ডটা গেমলিং আপ ট্রেন্ড, এবং সেখানে একটা বড়সড় গেম হলো, এবং সাধারণ বিনিয়োগকারীরা সেই গেমে অংশগ্রহণ করে আটকে গেল, যার ফলশ্রুতিতে অনেক সাধারণ বিনিয়োগকারী কিন্তু এই শেয়ারটিতে আটকে রয়েছে। কারণ এই শেয়ারটির যেখানে আমরা সারা বছর দেখেছি 10 টাকা 11 টাকা 12 টাকা শেয়ারটি লেনদেন হতে, হঠাৎ করে শেয়ারটি কিন্তু হাই তৈরি করে ফেললো 35 টাকা 60 পয়সা, এবং আমার কাছে যিনি জানতে চেয়েছেন তার যে প্রাইস বা রেট সেটি শুনলে আপনারা হয়তো অনেকে অবাক হয়ে যাবেন। তো এছাড়াও অনেকেই আমার কাছে এই শেয়ারটি নিয়ে বিভিন্ন সময় বলে, তো তাদের যে বাই প্রাইস সেটি আমি নিঃসন্দেহে বলতে পারি অতি লোভে তাঁতি নষ্ট। কারণ আপনি যখন শেয়ার বাজারে লোভ করবেন, শেয়ার বাজার থেকে লাভ করবেন, এটি অবশ্যই সঠিক, এবং আপনার দক্ষতার পরিচয় বহন করবে যদি আপনি সেটা সঠিক সময়ে এন্ট্রি নিতে পারেন এবং সঠিক সময়ে এক্সিট করতে পারেন। এখন আপনি নতুন বাজারে এসে বা বাজার সম্পর্কে একটি শেয়ারকে বাড়তে দেখে সেই শেয়ারের এন্ট্রি নিলেন, সেই শেয়ারটি সম্পর্কে না জেনে না বুঝে, তখন কিন্তু আপনার লোভটাকে প্রাধান্য দেওয়া হবে। শেয়ার বাজারে অবশ্যই আপনি লাভ করবেন, প্রফিট টেকিং এর জন্য আপনি বিনিয়োগে এসেছেন, কিন্তু একটি ভুলভাল শেয়ারে আপনি বিনিয়োগ করে এইভাবে আটকে যাবেন সেটি তো কোনো বিনিয়োগকারীরই কাম্য না। তো এখন সেন্ট্রাল ফার্মার আমার যে প্রিডিকশন সেটি হচ্ছে অবশ্যই শেয়ারটিকে এই যে
মানে এই লেভেলে আসবে কবে, মানে 16 টাকা 15 টাকা এই লেভেলটাতে শেয়ারটিকে আগে আসতে হবে। এখন আপনার যে বাই রেট সেটি অনেক বেশি। এই বেশিটা কতদিনে পূরণ হবে সেটা আমি বলতে পারি না। তবে এই শেয়ারটিতে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে ১-২ টাকার একটা ব্যবসা হবে। এই যে ৳৮ ৳৮.৪০ ৳৮.৫০ থেকে শুরু করে শেয়ারটি আমরা ৳১০ এবং পরবর্তীতে ৳১১ এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখতে পাবো এবং সে এখানে বারবার আসা যাওয়া করবে এবং সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে এই ১-২ টাকার একটি গ্যাপ তৈরি করবে। তো এই গ্যাপে যারা ব্যবসা ভালো বোঝেন তারা অবশ্যই প্রফিট টেকিং করবেন। আর যারা অনেকেই আছে ব্যবসা খুব ভালো বেশি বুঝি না, আ তাদের জন্য এই সাইডওয়েজ মুভমেন্টে এন্ট্রি নেওয়ার জন্য না। হয় তাদেরকে এই ইয়ারলি লো এর আশেপাশে এন্ট্রি নিতে হবে আর না হলে তাদেরকে এই শেয়ারটি যখন আপ ট্রেন্ডে কন্টিনিউ করবে তখন তাদেরকে এন্ট্রি নিতে হবে। তো এই হচ্ছে মূলত সেন্ট্রাল ফার্মা নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আপনাদের আরেকটি অনুরোধের স্টক রয়েছে সেটি হচ্ছে মালেক স্পিনিং। এই শেয়ারটি নিয়েও আমি এর পূর্বে আলোচনা করেছিলাম। এখনো আপনাদের অনুরোধের কারণে আমি শেয়ারটি নিয়ে আলোচনা করছি। আপনারা একই শেয়ারে অনুরোধ করলেও আমার কোনো সমস্যা নেই। যেহেতু আপনারাই শুনবেন, সুতরাং আপনারা অনুরোধ করবেন এটা আমি প্রত্যাশা করি। তো মালেক স্পিনিং এর যে বিষয়টি সেটি আমরা অনেকেই জানি যে শেয়ারটি কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের বেশ ভালো একটা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং শেয়ারটির যে আজকে প্রাইস আমরা ক্লোজ হতে দেখেছি ৳25.30। সবচেয়ে সার্বিক যে বিষয় বলতে হয় সেটি হচ্ছে মার্কেট পরিস্থিতি খারাপ, যার কারণে টেক্সটাইল সেক্টরের মুভমেন্ট কিন্তু নাই এবং এই মুভমেন্ট যেটা হয় সেটা খুব সংক্ষিপ্ত পরিসরের হচ্ছে। বড়সড় মুভমেন্ট যখন আসবে মার্কেটের তারল্য যেই সংকট সেটি যখন কেটে যাবে বা আপনার ভলিউম পাশাপাশি ভ্যালু এইগুলো যখন বৃদ্ধি পাবে তখন কিন্তু মালেক স্পিনিং ভালো করবে এবং মালেক স্পিনিং ভালো করবে বলেই তার যে খারাপ দিকগুলো আমরা এখন দেখছি, অর্থাৎ যে ভালো করে তার কিন্তু একটু খারাপও করে। তো এখন সে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, হয়তো আলোচনায় নাই। সেভাবে সাধারণ বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করতে পারতেছে না। তবে সে কিন্তু সামনে দৃষ্টি আকর্ষণ করবে বলেই সে কিন্তু এরকম খারাপ করতেছে। তো তার ফার্স্ট কোয়ার্টার যে ইপিএস সেটি নেগেটিভ আসছে। কিন্তু তার অ্যানুয়াল যে ইপিএস বা পি রেশিও, তার ন্যাভ, তারপরে পাবলিক হোল্ডিং সবকিছু মিলিয়ে এই মালিক স্পিনিং মিলস লিমিটেডের কিন্তু অবস্থা ভালো। সুতরাং এটি যেকোনো মুহূর্তে হুট করে একটা আপট্রেন্ড আমরা দেখতে পাবো। তবে এই শেয়ারটির যে ইয়ারলি লো ৳22.90, এখন আমরা শেয়ারটিকে দেখতে পাচ্ছি ৳25.30। আমি ঠিক এই ৳25.30 এই লেভেলে শেয়ারটি আসার সম্ভাবনা রয়েছে আমি আলোচনা করেছিলাম। আপনারা যদি একটু আমার আলোচনা শোনেন, তাদেরকে বলব যে আপনারা একটু মিলিয়ে নিয়েন আমার কথাটা ঠিক আছে কিনা, না আমি ভুল বলতেছি কোনো কিছু। এই শেয়ারটির যে অবস্থা সেটি আমরা দেখতে পাচ্ছি, তার আরএসআইটা একটু ডাউন ট্রেন্ডে রয়েছে, অর্থাৎ 43.32 এ এবং তার যে হিস্টোগ্রামের বার রয়েছে সেটিও কিন্তু ছোট হয়ে গিয়েছে। এছাড়াও এমএসিডি যেটি সেটিও ব্লু রেখা এবং অরেঞ্জ রেখা পাশাপাশি অবস্থান করার একটা দিয়েছে। এছাড়াও ম্যাকডি অর্থাৎ মুভিং অ্যাভারেজ এই অনুযায়ী কিন্তু শেয়ারটি আমরা সেল সিগন্যাল দেখতে পাচ্ছি। তো আগামী দিনে এই শেয়ারটির প্রাইস আমরা এই বা ৳25.30 এই লেভেলটাতেই আমি শেয়ারটির সাপোর্ট ধরেছিলাম। কিন্তু এই সাপোর্টের যে আরেকটু সেটি ৳25, মানে আমি বলেছিলাম যে ৳25 এই লেভেলটাতে, কিন্তু সেই লেভেলটাই আরকি ৳25 এই লেভেলে শেয়ারটি আগামী দিনে টাচ করে অবশ্যই ইনশাআল্লাহ আশা করি শেয়ারটি ঘুরে যাবে এবং এই শেয়ারটি যদি কন্টিনিউয়াস ভলিউম গেইন করতে পারে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন শেয়ারটির কিন্তু ভলিউমও কমে গিয়েছে। অর্থাৎ এই ভলিউমটা শেয়ারটির গেইন করতে হবে। আ এইখানে তার ভলিউম যেটি সেটি গ্র্যাজুয়ালি কিন্তু কমে গিয়েছে। তো এখানে ভলিউমটাও গেইন করতে হবে এবং ভলিউম গেইন করলে শেয়ারটির প্রাইস অ্যাকশন আবার হবে এবং সেক্ষেত্রে হয়তো আমরা ফার্স্ট টার্গেট যেটি আপনাদের বলেছিলাম ধরতে পারি ৳26 ৳25.70 এবং ৳25.70 শেয়ারটি যদি ভালোভাবে ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু আমরা এই শেয়ারটির একটা ভালো প্রাইস অ্যাকশন দেখবো এবং সেক্ষেত্রে ৳27 তার একটা সেল টার্গেট সেট করতে হবে এবং ৳27 এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখতে পাবো।
তো এই হচ্ছে মূলত মালিক স্পিনিং নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা, একই শেয়ার নিয়ে আলোচনা, যার ফলশ্রুতিতে খুব বেশি বলারও সুযোগ থাকে না। তো এই কথাগুলোই আসলে মূলত মালিক স্পিনিং এর জন্য এখন প্রযোজ্য। তো এই হচ্ছে আপনাদের অনুরোধের স্টক। এরপরে আমি আপনাদের আরেকটি অনুরোধের স্টক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সিপাল। এটিও এর আগে আমি আলোচনা করেছিলাম। আমার কাছে আমার এক বিনিয়োগকারী বলেছিলেন যে আপনি এটি ভুল বলতেছেন, সিপালের প্রাইস আর ডাউনে হবে না, সিপাল আপ ট্রেন্ডে যাবে। তো আমি সেই বিনিয়োগকারী অবশ্যই আমার চ্যানেলে আছেন এবং আমাকে অবশ্যই শোনেন। আমি সেই ভাইকে একটা কথাই বলবো যে আপনার প্রিডিকশন অবশ্যই ভালো এবং আপনার প্রিডিকশন অবশ্যই সত্যি হতে পারে, কিন্তু আমরা যে কথাগুলো বলি হয়তো একদিন দুই দিন পর, একদিন দুই দিন হয়তো ঠিক হবে না, কিন্তু পরবর্তীতে আমাদের এই আলোচনা বা আমরা যারা আলোচনা করি তার এই আলোচনার কাছাকাছি কিন্তু আপনার অবশ্যই আসতে হবে এবং সেটা মেনে নিতে হবে। তো আপনি নিশ্চয়ই এখন সেটি মেনে নিবেন। তো এখন দেখেন সিপালের যে পরিস্থিতি, সেটা জানি যে শেয়ারটির রেকর্ড ডেট সবেমাত্র শেষ করেছে ২৪ তারিখে, অর্থাৎ এখন যে ৭% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল শেয়ারটি, সেটি আমরা জানি এবং তার যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস সেটিও কিন্তু ভালো আসেনি। এখন আমরা ইমারাল অয়েলের কথা দিয়ে সিপালকে যদি একটু বোঝাই যে ইমারাল অয়েল কি করছে, যে শেয়ারটি হুট করে পরপর ৪-৫ দিন একটা ১০ টাকার গ্যাপ তৈরি করে সাধারণ বিনিয়োগকারী আবার সেই এমআরএল ওয়েলে কিন্তু ঝাঁপিয়ে পড়ে। পরবর্তীতে আবার কি করলো, শেয়ারটি কোম্পানি বন্ধর একটা নিউজ চলে আসলো এবং প্রাইস কিভাবে ডাউন ট্রেন্ডে আসলো, তো তারাই শুধু বুঝতে পারে, বা আমাদের কাছে যারা অনুরোধ করেন যে ভাই কখন কত টাকায় ছাড়বো, আজকে কি বসাবো বা আজকে কি বায়ার আসবে কিনা, ভাই সেই বোঝে যার যন্ত্রণা। তো সিপালের ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম না। সিপালের যে ৩৩ টাকা ৬০ পয়সার যে আপ ট্রেন্ড এবং ৩৯ টাকা ৪০ পয়সা যে হাই ২ ডিসেম্বরে, পরবর্তীতে দেখেন টানা ৫ দিন শেয়ারটি কিন্তু একেবারে ডাউন ট্রেন্ডে হচ্ছে। এখন বলতে পারেন যে উল্লেখযোগ্য হারে হয়তো প্রাইস ডাউন ট্রেন্ডে যায়নি, ২০-৫০ পয়সা এই লেভেলে শেয়ারটি ডাউন ট্রেন্ড হয়েছে, কিন্তু তার মানে এই না যে তার বড়সড় ডাউন ট্রেন্ডের আর সুযোগ নাই। তো সিপালের এখন যে অবস্থা, আমরা সিপালের ভলিউমটা একটু কমে গিয়েছে, সুতরাং ভলিউমটা গেইন করতে হবে। তার প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে ভলিউমটা গেইন করতে হবে এবং একই সঙ্গে শেয়ারটির যে হিস্টোগ্রামের বার দেখতে পাচ্ছেন সেটিও কিন্তু ছোট হয়ে আসছে। এছাড়াও তার আরএসআই সেটিও ডাউন ট্রেন্ডে রয়েছে এবং মুভিং অ্যাভারেজ সেটি কিন্তু খুব কাছাকাছি, অর্থাৎ তার প্রায় মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটির ৩৫.৪৫ এবং শেয়ারটির প্রাইস কিন্তু এখানে অবস্থান করছে ৩৫.৮০। সুতরাং খুব কাছাকাছি অবস্থান করছে, অর্থাৎ আমরা এই শেয়ারটিতেও হয়তো খুব শীঘ্রই মঙ্গলবারে অথবা বুধবারে এই শেয়ারটিতে আমরা পুরোপুরি মুভিং অ্যাভারেজ এবং হিস্টোগ্রামের বার অনুযায়ী শেয়ারটিতে আমরা সেল সিগন্যাল দেখব এবং এই শেয়ারটির যে কারেকশন লেভেল আমি বলেছিলাম সেই কারেকশন লেভেলে শেয়ারটিকে আসতে হবে এবং যদি সেটা না আসে তবে সেই গ্যাপটাকে কোনো না কোনো এক সময় তাকে পূরণ করতেই হবে এবং সেই গ্যাপটা পূরণ না করলে শেয়ারটির প্রাইস অ্যাকশন সেভাবে হবে না এবং এর আগেও আমি সেই কথাটিই বলেছিলাম। তো এখন যেটি আছে, শেয়ারটির যে সাপোর্ট লেভেল, সেই সাপোর্ট লেভেলকে ধরে আছে এবং ৩৫ টাকা ৮০ পয়সার যে সাপোর্ট, এই সাপোর্টটাকে ধরে রয়েছে শেয়ারটি। তো আগামী দিনে আমরা এই শেয়ারটির একটু প্রাইস অ্যাকশন আর একটু দেখব এবং সেক্ষেত্রে আমি বলি যে এই ৩৩ টাকা ৭০ পয়সা, অর্থাৎ ৩৩ টাকা ৬০ পয়সা, ৩৩ টাকা ৭০ পয়সা, এই সাপোর্টটিতে আমরা শেয়ারটিকে দেখতে পাবো এবং এই সাপোর্টকে ধরে শেয়ারটি আবার আপ ট্রেন্ডে যাবে বলে আমি প্রত্যাশা করি এবং এই শেয়ারটি নিয়ে একেবারে এত বেশি হতাশ হওয়ার কিছু নেই। আমিও একটু ভয় দেখানোর মতোই হয়তো একটু কথা বলে ফেলেছি, তবে আসলে এত ভয় পাওয়ার কিছু নেই। শেয়ারটির আমরা যেভাবে আপ ট্রেন্ড দেখেছিলাম হয়তো সেভাবে শেয়ারটি এই মুহূর্তে নাই, তবে শেয়ারটি অবশ্যই তার অবস্থা অনুযায়ী সময়ের সাথে সাথে শেয়ারটি অবশ্যই ভালো করবে এবং এই সিপাল আমরা ট্রাভেল অ্যান্ড লিজার সেক্টরে যে শেয়ারগুলো দেখেছি সেই শেয়ারগুলোর কিন্তু সেভাবে মুভমেন্ট নাই, তো তার ফলশ্রুতিতে
এই এই শেয়ারগুলোতেও সেভাবে মুভমেন্ট আসেনি। তো আশা করি শেয়ারগুলোতে বায়ার আসবে। একই সঙ্গে সবেমাত্র শেয়ারটি তার রেকর্ড ডেট শেষ করেছে। আগামী এই সপ্তাহে না হলেও আগামী সপ্তাহ থেকে অবশ্যই আমরা এই সিপালের একটা ছোট ছোট মুভমেন্ট দেখতে পাবো, এবং যারা এই শেয়ারটিতে বিনিয়োগে আছেন অবশ্যই আপনারা এই শেয়ারটিতে অল্প টাকায় বিনিয়োগে থাকলে অবশ্যই প্রফিট টেকিং করতে পারবেন। তো এই হচ্ছে মূলত সিপাল নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আমি রেনেটা নিয়ে আলোচনা করব। তো রেনেটার কি অবস্থা আছে আমরা একটু দেখি। এটা ডাউন ট্রেন্ডে রয়েছে। এই রেনেটার আজকের যে প্রাইস সেটি আমরা দেখতে পাচ্ছি 638 টাকা 80 পয়সা, এবং শেয়ারটি আরএসআই সেটিও ডাউন ট্রেন্ডে রয়েছে। 42 টাকা 42 টাকা, হ্যাঁ 42 টাকা 42.69 শেয়ারটির আরএসআই, এবং তার যে হিস্টোগ্রামের বারগুলো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হিস্টোগ্রামের বারটি ধূসর হয়ে গিয়েছে, এবং তার এমএসিডি সেটিও আজকে বাঁকা হয়ে গেছে গত দিনের তুলনায়, এবং আজকে কিন্তু শেয়ারটির 12 টাকা প্রাইস ডাউন ট্রেন্ডে গিয়েছে, কারণ শেয়ারটি কিন্তু বেশ কিছুদিন ধরেই আমরা ছোট ছোট একটা মুভমেন্ট শেয়ারটিকে দেখেছিলাম, এবং সেই মুভমেন্টটা 616 টাকা থেকে শুরু করে 652 টাকা এই লেভেলে শেয়ারটি কিন্তু গিয়েছিল। তো আগামী দিনে শেয়ারটির কি ধরনের অবস্থা তৈরি হয় সেটি যদি বলি, তাহলে শেয়ারটি আরো একটু কারেকশনে আসবে, এবং এই কারেকশনটা খুব বেশি না, এই 630 টাকা এই লেভেলে শেয়ারটির একটি কারেকশন আমরা দেখতে পাবো। তো এই 630 টাকার কারেকশন শেষ করলে আবারও কিন্তু শেয়ারটি আপ ট্রেন্ডে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। এখানে যে আপ ট্রেন্ডটি আপনারা দেখেছেন, এখানে কিন্তু শেয়ারটির ভলিউম ছিল না, একেবারে ছোট ছোট ভলিউমকে কেন্দ্র করে শেয়ারটি কিন্তু একটা প্রাইস অ্যাকশন হয়েছে। 30 টাকা 40 টাকার মতো একটা প্রাইস অ্যাকশন হয়েছে, তবে এই প্রাইস অ্যাকশনটা খুব বেশি সাস্টেনেবল হবে না, এবং এই সাস্টেনেবল হবে না, এবং সেটি একটা কারেকশন পিরিয়ডে আমরা দেখতে পাবো, এবং সেই কারেকশন পিরিয়ডটা 630 টাকা এই লেভেলে আমি আগে 630 টাকা থেকে 625 টাকা এই লেভেলে আমরা দেখতে পাবো, এবং তারপরে আবার হয়তো শেয়ারটিতে আমরা একটি মুভমেন্ট দেখতে পাবো। এই শেয়ারটির একটা যে ইয়ারলি যে হাই সেটি কিন্তু অনেক বেশি ছিল। আপনারা সকলেই জানেন যে তার 1217 টাকা ছিল ইয়ারলি হাই, এবং ইয়ারলি লো ছিল 608 টাকা। তো এই শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের এই চলতি অর্থ বছরে অক্টোবরে তারা ক্যাশ ডিভিডেন্ডের বা রেকর্ড ডেট শেষ করেছে, এবং 92% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। একই সঙ্গে শেয়ারটি যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস সেটিও কিন্তু নেগেটিভ এসেছে। তবে সব মিলিয়ে শেয়ারটির পি রেশিও বা ইপিএস ন্যাব যেটি বলি সেটি কিন্তু খুব ভালো, এবং এই ধরনের শেয়ারের প্রাইস অ্যাকশন হলে অনেক ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকে, এবং এই ধরনের শেয়ারে অনেকেই শর্ট টার্ম বিনিয়োগ করে থাকে না, দীর্ঘমেয়াদী বিনিয়োগে এই ধরনের শেয়ারে করলে ভালো হয়। তো যারা রয়েছেন এই ধরনের এই শেয়ারটিতে বিনিয়োগে, আমি বলবো যে অবশ্যই ধৈর্য ধরতে, এবং ধৈর্যের ফল যে মিষ্টি হয় সেটি আপনারা জানেন, এবং রেনেটার ক্ষেত্রেও সেরকম হবে। এবং এই শেয়ারটি যদি আমরা একটা টার্গেট দেখি, এই শেয়ারটির যদি 670 টাকার এই লেভেলটাকে ক্রস করতে পারে, তাহলে কিন্তু আমরা এই রেনেটাকে আবার 700 টাকায় দেখতে পাবো। সুতরাং এই যে সাপোর্ট এবং যে ব্রেকআউট রেজিস্ট্যান্স গুলো রয়েছে সেটাকে সম্পূর্ণভাবে মানে ভলিউম সহ ব্রেকআউট করতে পারলে এই রেনেটা প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং 700 টাকা এই লেভেলে শেয়ারটির একটা যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তার যে আরএসআই সেটি নিম্নমুখী, এবং আপনার মুভিং এভারেজ অনুযায়ী যে প্রাইস মুভিং এভারেজ সেটিও কিন্তু খুব কাছাকাছি অবস্থান করছে। তো এই বিষয়টিও আপনারা লক্ষ্য রাখবেন। শেয়ারটিতে হয়তো একটা শেয়ারটিতে সেল সিগন্যাল চলে আসবে খুব তাড়াতাড়ি। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। তো এই হচ্ছে মূলত রেনেটা নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। এরপরে ব্যাট বিসি নিয়ে আমার একটি অনুরোধ রয়েছে, ব্রিটিশ আমেরিকান টোবাকো, সেটির আমরা একটা অবস্থান দেখে আসি। শেয়ারটির ক্যান্ডেল ভালো না, উপরে অনেক বড় শ্যাডো রয়েছে, এবং হ্যাঁ অনেক বড় শ্যাডো রয়েছে শেয়ারটিতে, এবং শেয়ারটির আজকে আমরা নেগেটিভ ট্রেন্ড দেখেছি। একই সঙ্গে শেয়ারটির যে
হিস্টোগ্রামের বার দেখতে পাচ্ছেন সেটিও একেবারে গাঢ় লাল এইখানে আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে আরএসআই সেটিও ডাউন ট্রেন্ডে রয়েছে। সবকিছু মিলিয়ে ব্যাটবিসির অবস্থা কি বলবো যে পজিটিভ না, এবং সে এইখান থেকে এই নভেম্বর থেকে এই পর্যন্ত একটি সাইডওয়েজ মুভমেন্ট নিয়ে যাচ্ছে। 1 মাস এর বেশি সময় ধরে সে একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে, এবং এইখানটাতে আমরা যদি তার প্রাইস দেখি 352-55 টাকা, এবং তার হাই হচ্ছে 368 টাকা। উঠছিল বাট সেটাকে ধরে রাখতে পারেনি, পর 364 টাকায় সে ক্লোজ 60 টাকা 61 টাকায় সে ক্লোজিং লো ক্রিয়েট করে। সুতরাং এই শেয়ারটির একটি যদিও মাল্টিন্যাশনাল কোম্পানি, বাংলাদেশে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির অনেক ভালো সুনাম রয়েছে, এবং অনেক ভালো তারা প্রাইস অ্যাকশন করে, অনেক ভালো ক্যাশ ডিভিডেন্ড দেয়। মানে এটি নিয়ে তো বলার অপেক্ষা রাখে না যে শেয়ারটি কেমন। এটি অসম্ভব ভালো একটি শেয়ার, এবং এই শেয়ারটির মুভমেন্ট আসলে সাধারণ বিনিয়োগকারীরা তখন এই শেয়ারটির পিছনে ছুটবে, এবং এটি নিয়ে তখন অনেক আলোচনা হবে, এতে কোনো সন্দেহ নাই। তবে শেয়ারটিতে এখন তার সেই যৌবনটা নাই। এখন সে একটা স্থিতিশীল অবস্থায় অবস্থান করছে, এবং এই ব্যাটবিসির ভলিউম এবং তার নিউজ, যেটি আগে নিউজের কথা বলি, আমরা নিউজ শুনেছিলাম এটির যে আয়কর বা যে সরকারের যে এইটা দেয় সেটি নিয়ে একটি সমস্যার কারণে এই শেয়ারটির প্রাইজে আসলে একটা ঝামেলা হয়ে গিয়েছে, এবং সেটি এখন পর্যন্ত মিউচুয়াল হয়নি, যার ফলশ্রুতিতে এই শেয়ারটির প্রাইস অ্যাকশন হচ্ছে না, এবং এখানে অনেক মানে বেশি দামে কিনে অনেক বিনিয়োগকারী কিন্তু আটকে আছে এই ব্যাটবিসিতে। তো ব্যাটবিসি নিয়ে এই জন্য বলা খুব কঠিন, কারণ এখানে কখন প্রাইস অ্যাকশন হবে সেটি ডিপেন্ড করবে এই তার ভালো একটা নিউজের পরে। তো শেয়ারটিতে কোনো নিউজ নাই, এই মুহূর্তে নিউজ নাই, যার কারণে শেয়ারটিতে সেরকম কোনো ভলিউম এবং মুভমেন্ট আমরা দেখতে পাইনি। তো এখন আরএসআই নিয়েও বলে লাভ নাই, ম্যাকডির অবস্থান বা এমএসিডির অবস্থান কোনোটা বলেই এই ব্যাটবিসিতে লাভ নাই। আপনার এটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে, এখন দেখতে হবে যে সে কতদিন সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যায়। এখানে যখন সে ভলিউম পেয়েছিল তখন তার প্রাইস আপ হয়েছিল, সুতরাং এইখানে দেখেন একটু ভলিউমের দেখা পেয়ে প্রাইস আপ। এখানে ভলিউম নাই, যখন ভলিউম পাবে তখন শেয়ারটি আপ ট্রেন্ডে যাবে, এবং সেই আপ ট্রেন্ডটা হয়তো সাস্টেনেবল হবে না যতক্ষণ না শেয়ারটিতে ভালো বড় ভলিউম তৈরি না হয় এবং ভালো পজিটিভ নিউজ না আসে। এছাড়া শেয়ারটির ক্যাশ ডিভিডেন্ড ছাড়া ইপিএস বা পি রেশিও, ন্যাব যাই বলি না কেন, সেটি সবকিছুই শেয়ারটির অনেক ভালো। তো যারা বিনিয়োগে আছেন তারা অপেক্ষা করেন, অবশ্যই আপনারা আপনাদের প্রত্যাশিত যেই প্রাইস সেটি আপনারা পাবেন, তবে অবশ্যই শেয়ারটিতে আপনাদের সময় দিতে হবে। তো এই হচ্ছে মূলত ব্যাটবিসি নিয়ে আমার আলোচনা। এরপরে আপনাদের আরো কিছু অনুরোধের স্টক রয়েছে, আমি সেগুলো নিয়ে একটু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। এর মধ্যে রহিম ফুড সেটি আমরা একটু দেখে আসি শেয়ারটি কি অবস্থায় আছে। রহিমা ফুড যেটি এটিও নেগেটিভ অবস্থাতে দেখতে পাচ্ছি, এবং তার ক্যান্ডেলের অবস্থা খুব বেশি একটা ভালো না। এছাড়াও শেয়ারটি যে প্রাইস, সে তুলনায় শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের মাত্র 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, আপনারা সেটিও জানেন। এছাড়াও শেয়ারটির যে ইপিএস 5 কোয়ার্টার সেটিও কিন্তু ভালো আসেনি, নেগেটিভ আসছে, এবং শেয়ারটি এখন ডাউন ট্রেন্ডে রয়েছে। এছাড়াও শেয়ারটির যে আরএসআই সেটিও ডাউন ট্রেন্ডে, তার হিস্টোগ্রামের যে বারটি রয়েছে সেটিও দেখতে পাচ্ছেন ধূসর এবং ছোট। এছাড়াও এমএসিডিটা এখন পর্যন্ত আপ ট্রেন্ডে রয়েছে, তবে তার মুভিং অ্যাভারেজ সেটি কিন্তু এই প্রাইস ভ্যালুর কাছাকাছি অবস্থান করছে। তো আমরা এটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরে ক্যাটাগরির একটি শেয়ার। শেয়ারটির পি রেশিও অনেক বেশি, মানে সেফটি পি রেশিও না 110, এবং ইপিএস তার নেগেটিভ, ন্যাব 10 দশমিক কি, এটি একটি কি বলবো যে আমার কাছে যেটি দেখেছিলাম আগে, যে এই ধরনের শেয়ারে ভলিউম হলে এবং
লো পেইড শেয়ারে যেটি হয় আর কি, যে ভলিউমের সাথে সাথে তারা যখন মুভমেন্ট করে একবারে 5-7টি এই লো পেইড শেয়ার যখন একবারে মুভমেন্ট করে তখন কিন্তু এই ধরনের শেয়ারের প্রাইস অ্যাকশন হয়। তো এখন লো পেইড শেয়ারে মুভমেন্ট তো নাই, লো পেইড শেয়ারের মুভমেন্ট নাই, যার কারণে এই ধরনের শেয়ারের কোনো ভালো প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি না। একই সঙ্গে এই রহিমা ফুডের কিন্তু ভলিউম নাই, এটিও আপনাদেরকে দেখতে হবে যে তার টোটাল যে শেয়ার সংখ্যা, আমরা যদি পাবলিক হোল্ডিং বলি প্রায় কিন্তু 1 কোটি শেয়ার, তো 1 কোটি শেয়ারে শেয়ারটির ভলিউম যেখানে 70,000, 74,000 বা 80,000, 90,000, সেটি কিন্তু একেবারেই কম। তো শেয়ারটির ভলিউম গেইন করতে হবে, হ্যাঁ, ভলিউম গেইন করতে হবে। একই সঙ্গে তার যে ইপিএস রয়েছে সেগুলো পজিটিভ আসতে হবে, তাহলে এই রহিমা ফুডের প্রাইস অ্যাকশন হবে। তবে এই শেয়ারটি ভালো, সব শেয়ারই ভালো, এগুলোও ভালো। আমরা পূর্বে ধরনের শেয়ারের প্রাইস অ্যাকশন দেখেছি। তো এখন একটা সাইডওয়েজ মুভমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে, বড়সড় কোনো মুভমেন্ট আসেনি। তো 80 টাকা, 83 টাকা, 85 টাকা এই লেভেলটা শেয়ারটির সাপোর্ট লেভেল, এবং এই লেভেলে আসলে শেয়ারটি বাই করলে হয়তো আবার 90, 92, 93 এই লেভেলে শেয়ারটি সেল দিয়ে একটা শর্ট টার্ম প্রফিট নেওয়া যেতে পারে। তবে শেয়ারটি বড় মুভমেন্ট না আসলে, ভলিউম গেইন করতে না পারলে শেয়ারটি কিন্তু ভালো প্রাইস অ্যাকশন হবে না। এটা হচ্ছে মূলত রহিমা ফুড নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে ফার কেমিক্যাল নিয়ে আমার একটি অনুরোধ রয়েছে, আমি একটু ফার কেমিক্যালের কি অবস্থা সেটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি। এটিও ডাউন ট্রেন্ডে রয়েছে এবং এই শেয়ারটির বর্তমান যে প্রাইস সেটা আমরা দেখতে পাচ্ছি 17 টাকা 70 পয়সা। শেয়ারটি এই মুহূর্তে একটা সেল সিগন্যালে রয়েছে, তার মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটি সেল সিগন্যালে রয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটির যে ভলিউম সেটিও কিন্তু খুব ভালো না, একেবারে মানে কি বলে, মিশে গিয়েছে। তো গত দিনে শেয়ারটির যে ভলিউম ছিল সেটি যদি বলি 1,60,000 ভলিউম, কিন্তু এই শেয়ারটির কিন্তু 5,30,00,000 পাবলিক হোল্ডিং রয়েছে, এবং শেয়ারটি বি ক্যাটাগরি থেকে বা এ ক্যাটাগরি থেকে পর্যায়ক্রমে শেয়ারটি কিন্তু জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়, এবং এই শেয়ারটি বর্তমানে সাধারণ বিনিয়োগকারীদের 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তো শেয়ারটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস সেটি ভালো এসেছে, এবং পি রেশিও সেটি বেশি অন্যান্য শেয়ারের তুলনায়, তবে একেবারে খুব যে বেশি সেটি কিন্তু না। শেয়ারটির ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো। এই শেয়ারটির প্রাইস অ্যাকশনের সম্ভাবনা আছে, এবং সেই প্রাইস অ্যাকশন করার সক্ষমতাও শেয়ারটির রয়েছে। তবে শেয়ারটির এই যে ইয়ারলি লো সেটি আমরা জানি 14 টাকা, পরবর্তীতে শেয়ারটি কিন্তু 14 টাকার পরে একটি প্রাইস অ্যাকশন করেছে। তবে এখন শেয়ারটির যে বর্তমান অবস্থা সেটি আপনাদেরকে বলি, শেয়ারটির কিন্তু ভলিউম নাই, একই সঙ্গে শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের তেমন কোনো ক্যাশ ডিভিডেন্ডও দেয়নি, মাত্র 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, এবং শেয়ারটি রেকর্ড ডেট শেষ করে এসেছে। আশা করি এই শেয়ারটির মানে যদি প্রাইস অ্যাকশন একটা সাপোর্ট যে লেভেল, আজকে কিন্তু যে ক্লোজিং যে প্রাইসে হয়েছে সেটি কিন্তু একটা সাপোর্ট লেভেলে রয়েছে, তবে এখান থেকে শেয়ারটির একটি আরো ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা রয়েছে, এবং সেক্ষেত্রে হয়তো আমরা শেয়ারটিকে 17 টাকা 10 পয়সা এই লেভেলে দেখব, এবং এই লেভেলে এসে শেয়ারটি যদি আপ ট্রেন্ডে যায়, এবং সেক্ষেত্রে যদি শেয়ারটি আমরা 19 টাকা 20 পয়সার উপরে ক্লোজ দিতে পারে, তাহলে কিন্তু এই শেয়ারটি একটি আবার হাই তৈরি করতে সক্ষম হবে, এবং সেক্ষেত্রে শেয়ারটি আমরা এই এই লেভেলে হয়তো দেখতে পাবো 21 টাকা 50 পয়সা এই লেভেলে। তো এই হচ্ছে মূলত ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। সবকিছু এখন পর্যন্ত ফার কেমিক্যালের পজিটিভ, তবে তার ক্যাটাগরিটা চেঞ্জ হলে শেয়ারটির জন্য খুব ভালো একটি অপরচুনিটি হবে সাধারণ বিনিয়োগকারীদের জন্য। এখন দেখা যাক শেয়ারটি সেটি করতে পারে কিনা, এবং শেয়ারটির কিন্তু ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো, এবং শেয়ারটি যে ফার্স্ট কোয়ার্টার সহ অ্যানুয়াল ইপিএস সেটিও কিন্তু পজিটিভ এসেছে। তো এই হচ্ছে মূলত ফার কেমিক্যাল নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আমি আপনাদের আরেকটি অনুরোধের স্টক নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব, সেটি হচ্ছে
বিবিএস ক্যাবলস, আমি এটি নিয়ে আলোচনা করেছিলাম। বিবিএস ক্যাবলস এর বর্তমান অবস্থা আমরা দেখতে পাচ্ছি 17 টাকা 90 পয়সা। আজকে নেগেটিভ মার্কেটেও শেয়ারটির যে ক্যান্ডেল এখানে তৈরি করেছে সেটি পজিটিভ একটি ক্যান্ডেল, এবং আগামী দিনে শেয়ারটির প্রাইস অ্যাকশন হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, এবং সেই সম্ভাবনাটা আসলে কতটুকু কার্যকর হবে সেটি ডিপেন্ড করতেছে শেয়ারটির ভলিউম গেইনের উপরে। যদিও আজকে তার ভলিউম একেবারেই কম, মাত্র 73,000 ভলিউম করে আনচেঞ্জড অবস্থায় সে আজকে শেষ করেছে। তো এই বিবিএস কেবলস একটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ার। শেয়ারটির ন্যাব যথেষ্ট ভালো, এবং তার যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস সেটিও পজিটিভ এসেছে, এবং তার যে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সাধারণ বিনিয়োগকারীদের, সেটা নিশ্চয়ই আপনারা যারা বিনিয়োগে আছেন সেটি অবগত, এবং তার রেকর্ড ডেট শেয়ারটি শেষ করেছে। সবকিছু মিলিয়ে শেয়ারটির যে টার্গেট আমরা ধরতে পারি সেটি হচ্ছে 20 টাকা, এবং এই 20 টাকার যে বাধাটা রয়েছে সেটি যদি শেয়ারটি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে আমরা হয়তো 21 টাকা এবং পরবর্তীতে এই শেয়ারটি 24-25 টাকা এই লেভেলে দেখতে পাবো। তবে তার যে এমএসিডি এবং হিস্টোগ্রামের বার সেটি কিন্তু, এই যদি হিস্টোগ্রামের বারের কথা বল সেটি কিন্তু ধূসর এবং ছোট হয়ে গিয়েছে। এছাড়াও এমএসিডি ব্লু রেখা অরেঞ্জ রেখার উপরে অবস্থান করলেও আরএসআই কিন্তু 51.61-তে অবস্থান করছে, এবং আরএসআই এর আগামী দিনে হয়তো আমরা আরএসআই কে একটু ঊর্ধ্বমুখী দেখব, এবং সেক্ষেত্রে হয়তো শেয়ারটির প্রাইস অ্যাকশনও হতে হবে। আর এখন পর্যন্ত শেয়ারটিতে বাই সিগন্যালে রয়েছে, শেয়ারটিতে সেল সিগন্যাল এখনো আসেনি। তবে মুভিং অ্যাভারেজ শেয়ারটির প্রাইজের প্রায় কাছাকাছি অবস্থান করছে, তো সেটিও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে শেয়ারটি আগামী দিনে কি ধরনের আচরণ করে সাধারণ বিনিয়োগকারীদের প্রফিট টেকিং এর ক্ষেত্রে। তবে শেয়ারটিতে এই মুহূর্তে আমরা হয়তো খুব বড়সড় কি বলে বড়সড় মুভমেন্ট দেখতে পাবো না, তবে ছোট ছোট একটা মুভমেন্ট, ছোটখাটো আমরা মুভমেন্ট শেয়ারটিকে দেখব। এবং এই 20 টাকা এই লেভেলে আসার আগে শেয়ারটির আরেকটি রয়েছে, সেটি কিন্তু 18 টাকা 90 পয়সা। এটাও কিন্তু ক্রস করতে হবে, এবং এখানে এসেও শেয়ারটির একটা কারেকশন দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে মূলত বিবিএস কেবলস নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আপনাদের সাথে লাস্ট যে শেয়ারটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অরিয়ন ফার্মা। অরিয়ন ফার্মা নিয়ে আমি এর আগেও আলোচনা করেছিলাম, আজকেও আপনাদের অনুরোধের কারণে আবার নতুন করে আলোচনা করছি। অরিয়ন ফার্মা আমরা আজকে দেখতে পাচ্ছি 38 টাকা একটা অবস্থানে রয়েছে শেয়ারটি, এবং শেয়ারটির একটি মুভমেন্ট আমরা দেখেছিলাম এই যে এইখানটাতে, এই কত তারিখে 29 অক্টোবরে, এবং একটা সেই মুভমেন্টে শেয়ারটির কিন্তু একটা প্রাইস অ্যাকশন হয়েছিল 28 তারিখে, যখন সে 30 টাকা 10 পয়সা, এই 30 টাকা 90 পয়সা এই লেভেলে এসে শেয়ারটি কিন্তু এই 46 টাকা 50 পয়সা এই লেভেলে এসেছিল, এবং এখানে থেকে সাধারণ বিনিয়োগকারী 46 টাকা, হ্যাঁ, এই লেভেলে এসেছিল, এবং এখান থেকে অনেকে প্রফিট টেকিং করে, সেটির আপনারা একটা বাস্তব তার ভলিউম দেখে বুঝতে পারছেন। এবং এখানে এসে শেয়ারটি আবার ডাউন ট্রেন্ডে এসে একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে, এবং এই শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের ভালোই ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, এবং আজকে শেয়ারটি আমরা লেনদেন দেখেছি, সেখানে আমার কাছে যেটি মনে হয়েছে যে রেকর্ড ডেট পরবর্তী সময়ে শেয়ারটির লেনদেন, যার কারণে শেয়ারটির একটি প্রাইস অ্যাডজাস্টমেন্টের বিষয় রয়েছে, এবং সেই অ্যাডজাস্টমেন্টটা শেষ করে অবশ্যই ওরিয়ন ফার্মা আপ ট্রেন্ডে যাবে, এবং তার যদি সাপোর্ট এবং সাপোর্টটাকে যদি আমি বলি তাহলে আমি বলেছিলাম এর আগে 35 টাকা 70 পয়সা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখতে পাবো, এবং এখানে আসার শেয়ারটির সম্ভাবনা রয়েছে, এবং এখানে আসলে শেয়ারটি একটা ভালো মুভমেন্ট পাবে বলে আমি বিশ্বাস করি। এবং শেয়ারটির আপনারা দেখতে পাচ্ছেন যে সেল সিনারিও তো সেল সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি শেয়ারটির, তো এই সেল সিগন্যালটা শেয়ারটি চলে যাবে এই 35 টাকা 80 পয়সার এই লেভেলে আসার পর্যন্ত হয়তো আমরা শেয়ারটিতে সেল সিগন্যাল দেখতে পাবো, এবং সেল সিগন্যাল পরবর্তীতে এই শেয়ারটি অবশ্যই আপ ট্রেন্ড কন্টিনিউ করবে, এবং শেয়ারটির যথেষ্ট ভালো ন্যাব রয়েছে। ইপিএস যদিও খারাপ এসেছে, কিন্তু শেয়ারটির ন্যাব কিন্তু যথেষ্ট ভালো, এই বিষয়টিও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, এবং তার যে 51 সপ্তাহ ইয়ারলি হাই যেটি, সেটিও কিন্তু 91 টাকা 80 পয়সা। তো অরিয়ন ফার্মা এই ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটি ভালো স্টক, এতে কোনো সন্দেহ নেই। তবে এই স্টকটিতে মুভমেন্ট আসতে হলে অবশ্যই ভলিউম গেইন করতে হবে, এবং শেয়ার বাজারের যে
ঊর্ধ্বমুখী প্রবণতা সেটাকেও সেটাও থাকতে হবে। একই সঙ্গে সেক্টরাইজ যে মুভমেন্ট সেই মুভমেন্টটা থাকলে অবশ্যই ওরিয়ন ফার্মা আগামী দিনে ভালো করবে। তো এই হচ্ছে মূলত আজকের ইনডেক্স, আজকের আপনাদের অনুরোধে স্টক নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আমার এই আলোচনাটি শুনেছেন। একই সঙ্গে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।